নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে তোমাদের কাছে ফেরত এসেছি। তোমরা ভাবতে পারো যে এই বড় গ্যাপটা কিসের জন্য। খানিকটা শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু বেশিটা হয়তো আমার খানিকটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে। আমার একটু দুঃখ হয়েছে, অভিমান হয়েছে, কারণ কিছুদিন ধরে দেখছি যে নাম্বার অফ ভিউজ ভীষণ কমে গেছে। হতেই পারে যে আমার মধ্যে কিছু ভুল হচ্ছে, বাট শুধু তাই নয়, শুধু ভিউজ কমাও নয়, রিসেন্টলি দেখলাম 2জন সাবস্ক্রাইবারও বেরিয়ে গিয়েছেন। নিশ্চয়ই তারা যেতে পারেন, তাদের নিশ্চয়ই আমার ব্লগের কন্টেন্ট ভালো লাগছে না। তো সব কিছু মিলিয়ে একটু দুঃখই হয়েছিল। আমার উদ্দেশ্য কখনোই খুব পপুলার হওয়া বা অনেক অ্যাচিভ করা এই ব্লগের মাধ্যমে তা নয়। চিরকাল একটাই কথা বলে এসেছি যে বাংলা সাহিত্যকে সবার মধ্যে পৌঁছে দিতে চাই, স্পেশালি তাদের মধ্যে যাদের হয়তো বাংলা সাহিত্য ডিরেক্টলি পড়ার বা ডিরেক্টলি তার সংস্পর্শে আসার সুযোগ হচ্ছে না। তাই চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। বাংলার সাথে সাথে সেই জন্য ইংলিশটাও করি, যাতে তোমরা যদি এগুলো নিয়ে আলোচনা করতে চাও তাহলে সেটাও তোমরা সহজে করতে পারো। যাই হোক, আমি যেটা আগেও বলেছি আবারও বলবো যে আমি চেষ্টা করে যাব, আমি হাল ছাড়বো না। তবে হয়তো এখন প্রতি সপ্তাহের বদলে হয়তো মাসে একবার আমি একটা ভিডিও নিয়ে আসবো। সেটা যদি কবিতা হয় আর এক সপ্তাহে শেষ হয় তাহলে ভালো, যদি গল্প হয় তাহলে ভাগে ভাগে করব। কিন্তু হয়তো খুব বেশি ভিডিও নিয়ে এখন আর রেগুলারলি আসবো না। কিছু ব্যস্ততাও হচ্ছে, কিছু শারীরিক অসুস্থতাও হচ্ছে, সব কিছু মিলিয়েই মনে হলো একটু কমই ভিডিও দিতে পারবো হয়তো এখন থেকে। আজকে আমি এই কবিতাটা নিয়ে এসেছি আমাদের ভ্লগের বা এই ভিডিওর এই চ্যানেলের 2 বছর মার্ক করতে। 9 সেপ্টেম্বর আমি শুরু করেছিলাম 2021-এ। তাই আজকে আবার একটা কবিতা নিয়ে ফেরত এসেছি। ছোট্ট মিষ্টি একটা কবিতা, আমাদের স্কুলে আমরা পড়েছি এবং খুব প্রিয় কবিতা ছিল, খুব পপুলার কবিতা ছিল। আর কবিতাটা এই বইটা থেকে, সাহিত্য পাঠ। তোমরা জানো যে আমি বেশ কিছু বই কলকাতা থেকে এনেছিলাম এই বছরের শুরুর দিকে। সেই বই থেকেই একটা কবিতা, কবিতার নাম কাজের লোক, লিখেছেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। তোমাদের একবার দেখিয়ে দিই ছবিটা। এই একটা প্যারাগ্রাফ, 2টো প্যারাগ্রাফ, 3টে প্যারাগ্রাফ, ছোট্ট কবিতা। কাজের লোক, কাজের মানে যিনি অনেক কাজ করেন বা যার অনেক কাজ আছে হাতে। এবার লোক মানে মানুষ, কিন্তু এইখানে আমরা দেখব লোক মানে কিন্তু কবি মানুষকে বোঝাননি, বুঝিয়েছেন আমাদের চারপাশে যে পশু পাখি প্রাণী থাকে তাদের। তো এরকম কিছু প্রাণীদের সঙ্গে কবি কথা বলেছেন এবং তার সঙ্গে কি বুঝেছেন, কথা বলে কি শিখেছেন সেটাই আমরা এক এক করে জানতে পারবো। যেটা আমি করি কবিতা হলে সাধারণত পুরো কবিতাটা একবার পড়ে নিই আর তারপর একটু একটু করে তোমাদের সঙ্গে আলোচনা করি। কবিতাটা শুরু করছি পড়া। কাজের লোক, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিলপিল চলি। তো এখানে কবিতা শেষ। কবি 3জন প্রাণীর সঙ্গে কথা বলছেন। মৌমাছির সঙ্গে প্রথমে কথা বলছেন, তারপর ছোট পাখির সঙ্গে কথা বলছেন এবং শেষে পিপিলিকা মানে পিঁপড়ের সঙ্গে কথা বলছেন। তো আমি একটা একটা প্যারাগ্রাফ করে এবার পড়ছি। প্রথম প্যারাগ্রাফ। মৌমাছি মৌমাছি, কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। এইখানে কবি মৌমাছিকে জিজ্ঞাসা করছেন যে তুমি নেচে নেচে, মানে মৌমাছির মুভমেন্টটা, মৌমাছি যে উঠছে সেই ওড়ার ধরনটাই নাচের মতো। তো জিজ্ঞাসা করছেন তুমি কোথায় যাচ্ছ নেচে নেচে, আর তারপর ওকে অনুরোধ করছেন যে দাঁড়াও না একবার ভাই, তোমার কাছে শুনি তুমি কোথায় যাচ্ছ, কি ব্যাপার, এরকম নেচে নেচে যাচ্ছ কেন। কিন্তু মৌমাছি কিন্তু সেই প্রস্তাবে সম্মত হয় না, সে না করে দেয়। সে কি বলে, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আমার দাঁড়াবার সময় নেই। মৌমাছি সেটাই জানাচ্ছে। কেন না, বনে বা আশেপাশে জঙ্গল বা বাগান যেখানেই হোক ফুল ফুটেছে, সেই ফুল থেকে তাকে মধু আহরণ করতে হবে। আহরণ করতে হবে মানে কি, জোগাড় করতে হবে।
বা কালেক্ট করতে হবে। তাকে কেন জোগাড় করতে হবে? কারণ সেই মধুই হচ্ছে মৌমাছির খাদ্য বা খাবার। সেই খাবার না পেলে সে কি বেঁচে থাকবে? সে কি নিজের জীবন চালিয়ে যেতে পারবে? না। তাই অন্য কথা বা অন্য কাজের থেকে তার নিজের খাবার জোগাড় করাটা তার কাছে ভীষণ দরকার, কারণ সেটা তার জন্য আর কেউ করে দেবে না। তাই কবির কথা শুনে দাঁড়িয়ে গিয়ে কবির সঙ্গে আলোচনা করলে বা গল্প করলে তার কাজ হবে না। তার অনেক কাজ, সে একজন কাজের লোক বা কাজের মানুষ, তাকে সেই কাজটা শেষ করতে হবে। তাকে বনে যে ফুল ফুটেছে সেখান থেকে মধু নিয়ে আসতে হবে, সেই জন্য তার দাঁড়াবার সময় নেই। এইবারে মৌমাছির পালা সাঙ্গ হলো। কবি এবার কাকে জিজ্ঞাসা করছেন? ছোট পাখিকে। পরের প্যারাগ্রাফ। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। আবার কবি ছোট পাখিকে ডাকছেন এবং তাকে থামতে বলছেন কোথা যাও বলে যাও শুনি। তুমি যে কিচিমিচি ডাকছো, পাখির ডাককে বাংলা ভাষায় নানা রকমভাবে বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে কিচিমিচি, আরও কিছু আছে, কলকাকলি বলে, কলতান বলে পাখিদের। তো তারা যে নানা রকম কিচিরমিচির করে আওয়াজ করে, অনেকগুলো পাখি যখন একসঙ্গে আওয়াজ করে তখন একটা কিচিমিচি টাইপের আওয়াজ হয়, সেটাকে উল্লেখ করে কবি বলছেন যে তুমি কিচিমিচি ডাকতে ডাকতে কোথায় যাও, আমাকে বলে যাও শুনি, দাঁড়াও আমাকে একটু বলো কোথায় যাচ্ছ হঠাৎ করে ডাকতে ডাকতে। কিন্তু পাখি কি করে? পাখি সেই একই আচরণ দেখায়, সেও দাঁড়াতে পারে না। সে কি বলে? এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এখন আমি কথা কব না মানে বলবো না, মানে আমি কথা বলবো না, এখন আমার সেই সময় নেই দাঁড়িয়ে থেকে কথা বলার বা আলোচনা করার। কেন কিচিমিচি ডাকছি, কোথায় যাচ্ছি, তোমার সঙ্গে আমার আলোচনা করার সেই সময় নেই, বা সেটা আমি এখন পারবো না। কেন? আমি তৃণলতা এনেছি। তৃণ মানে ঘাস, লতা মানে ডাল ইত্যাদি। তো ঘাস, ডাল ইত্যাদি এইসব এনেছি, এবং সেটা আমি এনেছি কেন না, আপনার বাসা আগে বুনি। আমার নিজের একটা বাসা বুনতে হবে, আমার থাকার জায়গা, যেখানে হয়তো আমি থাকবো, ডিম পারবো, আমার বাচ্চারা থাকবে। তো গাছের মধ্যে, গাছের ডালের মধ্যে সেই বাসাটা তো আমাকেই বুনতে হবে। পাখির বাসা পাখিকেই বুনতে হবে, তুমিও বুনে দেবে না, কবিও বুনে দেবে না, অন্য কেউ, অন্য কোনো জন্তু প্রাণী অন্য কেউ বুনে দেবে না। আমার কাজ, নিজস্ব কাজ, সেটা আমাকে শেষ করতে হবে যেভাবেই হোক। তাই সেই বাসাটা আমি আগে বুনবো, এই তৃণলতা বা ঘাস পাতা যাই এনেছি সেটা দিয়ে। তাই এখন আমার কথা বলার সময় নেই, আমার অনেক কাজ। তো এখানেও আবার বোঝা যাচ্ছে যে ছোট পাখি, সে ছোট হলেও কিচিমিচি ডাকাডাকি করে ওড়াউড়ি করলেও সব কিছুর মধ্যে সে তার নিজের কাজটা ঠিক করে নিচ্ছে, কারণ সে একজন কাজের মানুষ বা কাজের লোক। তার অনেক কাজ, সেই কাজগুলো তাকে সামলাতেই হবে, তাকে শেষ করতেই হবে। তাই অন্য কিছু করার সময় এই মুহূর্তে তার কাছে নেই। এখন সে সেজন্য কথা বলবে না, কাজ শেষ করবে। ছোট পাখির গল্প বা ছোট পাখির সঙ্গে কথা কবির শেষ হলে কবি শেষে কাকে ডাকছেন? পিঁপড়েকে। কি বলছেন? পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। তো পিপিলিকা মানে পিঁপড়ে। তো পিঁপড়েকে জিজ্ঞাসা করছেন তুমি দলবল পিঁপড়ে তো দলের মধ্যে থাকে, অনেক সময় একসঙ্গে থাকে, বা তাদের যে পিঁপড়ের যে বাসা বা ছোট পাহাড় থাকে সেখানে থাকে, সেই সব ছেড়ে তুমি একা একা কোথায় যাচ্ছ, বলে যাও ভাই। এবার একটা কথা এখানে আমি বলে যাই, এখানে বলছে যাও, কোথা যাও যাও ভাই বলি, পিঁপড়েকে বলছেন। আর মৌমাছিকেও বলেছিলেন দাঁড়াও না একবার ভাই। এবার ভাই কথাটা আমরা অনেকেই নিজের জনকে আপনার মনে করে, মানে প্রিয়জন মনে করে ভাই বলে বলি। হয়তো সম্পর্কে, রক্তের সম্পর্কে সে ভাই না, কিন্তু প্রাণের সম্পর্কে সে ভাই হয়। সেই ভালোবাসার ডাক হচ্ছে ভাই। তো তেমনি মৌমাছিকেও ডেকেছেন এবং পিঁপড়েকেও বলছেন যে দলবল ছেড়ে একা একা তুমি কোথায় যাচ্ছ, আমাকে বলে যাও ভাই। পিঁপড়ে কি শুনলো সে কথা? পিঁপড়েও একই রকমভাবে উত্তর দিল। পিঁপড়েও জানালো যে সে কেন সে কথা বলতে পারবে না বা দাঁড়াতে পারবে না, জানাতে পারবে না কোথায় যাচ্ছে। কি বলছে সে? শীতের সঞ্চয়ে চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল চলি। সঞ্চয় মানে জমানো বা জমা জিনিস। এবার এখানে শীতের সঞ্চয় চাই, শীতকালের জন্য তাকে কিছু জমাতে হবে। হ্যাঁ, কেন জমাতে হবে? কারণ শীতকালে তার পক্ষে ওই ঠান্ডা আবহাওয়ায় বেরিয়ে কিছু জোগাড় করা, জমানো হয়তো তার পক্ষে খুব অসম্ভব। কারণ তার শারীরিক গঠন যা, তাতে সে সেই শীতকালটা বা শীতের আবহাওয়ার যে কাঠিন্য বা ভীষণ স্ট্রং ওয়েদার, হয়তো খুব হাওয়া দেবে, হয়তো বরফ পড়বে ইত্যাদি, বা খুবই কষ্ট হবে শারীরিকভাবে, সেইটা সে সহ্য করতে পারবে না। তাকে তখন তার
বাড়ির মধ্যে, মানে তার পিঁপড়ের যে পাহাড় হয় ইত্যাদি, সেখানে পিঁপড়ে যেখানে অনেক অনেক পিঁপড়েরা মিলে যেখানে থাকে, পিঁপড়ের ঢিবি, সেখানে তার ভেতরেই তাকে থাকতে হবে, শীত থেকে বাঁচতে হবে। কিন্তু বাঁচলে ঘরের ভেতর বাঁচলে কি খালি হবে? তাকে কিছু জমিয়েও রাখতে হবে। কি জমাতে হবে? তার খাবার, খাদ্য খুঁজিতেছি, তাই খাদ্য মানে খাবার, সেই খাবার খুঁজছি, সেই জন্য শীতে আমাকে জমিয়ে রাখতে হবে, শীতের সঞ্চয় করতে হবে, শীতে খাবার জমাতে হবে। তাই আমি কি করছি? 6 পায়ে পিলপিল চলি। পিঁপড়ে যখন চলে, পিঁপড়ের 6টা পা, সেই চলার স্টাইলটাকে বা ধরনটাকে বাংলা ভাষায় পিলপিল করে চলা বলা হয়, মানে টুকটুক টুকটুক টুক করে এগিয়ে যাচ্ছে আর কি, সেটাকে বলা হয় পিলপিল করে চলা। তো সেই পিঁপড়ে বলছে আমি 6 পায়ে পিলপিল চলছি কেন? আমি এখন গরমকাল, এই গরমকালেই শীতের জন্য খাবার খুঁজে জমিয়ে আমার বাসায় রেখে দেব। হ্যাঁ, শীতে তো আমার পক্ষে বেরিয়ে খাবার জোগাড় করা সম্ভব হবে না, আমি বাঁচতেই পারবো না, আমাকে আমার বাসার ভেতরে খুব সুরক্ষিতভাবে থাকতে হবে, আবহাওয়া থেকেও বাঁচতে হবে এবং পেটে খাবারও জোগাড় করতে হবে। সেই খাবার জোগাড় করার সময় এখন, তাই জন্য এখন আমি পারবো না তোমার সঙ্গে কথা বলতে বা জানাতে, মানে দাঁড়িয়ে আলোচনা করতে পারবো না, আমাকে কাজ শেষ করতে হবে এই মুহূর্তে। গরমকালে আমার কাজটা কি? শীতের জন্য খাবার জমিয়ে রাখা। সেই কাজের মানুষ আমি, আমার কাজের কাজটা আমাকে করতে হবে, অন্য কেউ আমার জন্য খাবার জমিয়ে দেবে না, সবার নিজের নিজের কাজ আছে, তাই আমাকেও আমার কাজটা শেষ করতে হবে। সেই জন্য এখন আমি তোমার কথা শুনতে পারবো না। এইভাবে কবির সঙ্গে 3টি প্রাণীর কথাবার্তা হচ্ছে, মৌমাছির সঙ্গে, তারপর ছোট পাখির সঙ্গে এবং শেষে পিঁপড়ের সঙ্গে, এবং এরা সবাই তাকে বলছে যে আমাদের অনেক কাজ আছে, সেই কাজটা আমাদের শেষ করতে হবে, নিজেদেরই শেষ করতে হবে। আমরা খুব কাজের মানুষ, আমরা কাজের লোক, সেই কাজটা আমাদের শেষ করাটা আমাদের জন্য প্রধান। অন্য কোনো কাজ, মানে দাঁড়িয়ে গল্প করা, আলোচনা করা, কিছু বোঝানো, থামা, অপেক্ষা করা, সেটা আমাদের সম্ভব নয়। আমাদের বাড়ির কাজগুলো, আমাদের নিজস্ব কাজগুলো আমাদের শেষ করতেই হবে, যেই বাধাই আসুক সেটা পেরিয়ে আমাদের কাজ শেষ করতে হবে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। সেটা আমাদের জন্য খুব জরুরি, কারণ আর কেউ আমাদের সাহায্য করবে না, নিজের কাজ নিজেকে করতেই হবে। তাই এই মুহূর্তে আমরা কবির সঙ্গে থেকে গল্প করতে পারবো না। তো এইখানে কবিতাটা শেষ হচ্ছে এবং এটাই আমাদের শেখাচ্ছে যে নানা রকম ডিস্ট্র্যাকশন বা নানা রকম ভাবে যদি আমাদের অন্য কিছু ধাওয়া করে, অন্য কোনো প্রলোভন আমাদের জন্য আসে, অন্য কোনো কাজ আছে যেটা আমাদের সেই সময়ের কাজ থেকে, জরুরি কাজ থেকে আমাদের দূরে সরিয়ে দিতে চায়, তাহলে আমাদের এই প্রাণীগুলো থেকে শেখা উচিত নিজের কাজটা আমাদের নিজেকেই করতে হবে। সব কাজের আগে অন্য কোনো রকম আরাম, গল্প, প্রলোভন ইত্যাদির আগে নিজেদের জরুরি কাজগুলো শেষ করতে হবে, তারপরে আমরা অন্য কিছু করতে পারি। কিন্তু আমাদের নিজস্ব কাজ যদি আমরা ফেলে রাখি তাহলে আমাদেরই ভুগতে হবে, তখন আমাদের কেউ সাহায্য করবে না। তাই জন্য এই প্রাণীদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে সবার আগে জরুরি কাজগুলো জীবনে শেষ করতে হয়, সময় মতো মন দিয়ে, নিজের সর্বস্ব নিষ্ঠা দিয়ে, চেষ্টা দিয়ে সে কাজগুলো শেষ করতে হয়। সেইভাবেই আমরা আসলে কাজের লোক বা কাজের মানুষ হতে পারবো। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের খুব ছোট্ট সুন্দর মিষ্টি একটা কবিতা, কিন্তু আসলে তার মধ্যে ভীষণ গভীর একটা শিক্ষা আমাদের জন্য রাখা আছে। এবার আমি ইংলিশটা পড়ছি। Hello everyone, hope you all have not forgotten me. I'm back after a very long back. Partially it was due to health reasons, but more importantly it was driven by some disappointment. I'll be frank and honest and admit that the recent drop in the new subscription as well as the very low number of views has really affected me. Till now I have hardly missed my weekly uploads. It is nearly 2 years that I have been making an effort to spread Bengali language amongst everybody, and you all have always been encouraging me, barring the last couple of months. I have thus decided to mark the 2-year anniversary of the start of this blog, which is on September 9th, by returning with a poem after long. However, I have also decided that henceforth my posts will be fewer, maybe once a month. Today I have brought to you the poem Kajer Lok by poet Nobokrushno Bhattacharya. This is the book. This was from my school, and this is the poem. If you can see, this is the name of the poem, and this is the author or the poet, and this is the small sweet poem. 3 paragraphs, 1, 2 and 3. This book is called Sahitya Path, which means readings or literature readings, and this book used to be a part of our school syllabus. The word Kaj means work and Lok means man or human being. So Kajer Lok means someone who's really into a lot of work or has a lot of work to complete.
But through this poem we will see that the characters that have been used in this poem are not human beings but other living beings around us who have a lot of work to complete. So let us start, and as I always do before starting with a poem, I read through the entire poem for once and then go bit by bit. কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি, পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয়ে চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি. So this is the poem. Let's start, and we'll start with paragraph 1. Line 1 to 3. মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই. মৌমাছি is bee, so B-O-B. Where do you go in a dancing style? কোথাও যাও, where are you going? নাচি নাচি is, নাচ is dance, so where are you going in a dancing style? The next line, দাঁড়াও না একবার ভাই. Dear, why don't you stand or wait for once? দাঁড়াও is to stand, or it means to wait here. Now at the end of this line the poet uses the word bhai. Bhai means brother, but here in colloquial Bengali language, bhai is said to someone who is considered to be close, who's not really a brother by family ties or by blood relations, but someone you consider close and you just want to express that closeness through a specific term, and that term is bhai or brother. So here the poet uses the word bhai or brother for the bee and asks it, where are you going in a dancing style? Wait for a minute. But what does the bee say? Oi phul phute bone. Oh, the flowers have bloomed in the forests. Phul is flower, phute is to bloom, bone is forest. It means it could be forest or it could be nearby gardens. So the bee informs that the flowers have bloomed in the nearby gardens. Next line, jai modhu ahorone. I am going to fetch or collect the honey or nectar from them. Lastly, the bee says, darabar shomoy to nai. Don't have the time to stand or wait now. Darabar, or to stand or wait, I don't have that time right now. So the bee refuses the poet's request and says that I can't stand here or I can't wait here right now because the flowers have bloomed in the nearby forests or gardens and I have to go and fetch the nectar from them because that is my food, that is my work, fetching food for myself. Nobody else will do it for me, and if I don't do that, I will suffer. That work is my priority and I must complete that. So the bee leaves. Next, the poet talks to the small birds. Line 7 and 8. ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি. Choto is small, pakhi is bird. So small bird, oh small bird, you're chirping and calling. So kichimichi is the word to depict chirping of the birds. So you are calling, daki is to call. So you are calling with a chirping sound. And next line, kotha jao bole jao shuni. Where are you going? Tell me, let me hear that. Shuni is to hear. So let me hear. Kotha jao, where are you going? Bole jao, tell me. Bole is to tell, and tell me and then go. Let me hear. Where are you going? Why are you chirping? So let me hear about you. But what does the bird say? The bird refuses. It says, firstly, ekhon na kobo kotha. I won't talk now. Kobo is to say or speak. Kotha is words. So I can't speak right now. Ekhon is now. Aniachi trinolata. Next line says, I have got grass creepers or straws or basically leaves and all. I have got them. I have arranged for them somehow. Last line, aponar basha age buni. Aponar is my own. So first I will build my nest with that. So I've got some leaves, straws, grass, etc. And first I will build my nest with that. Basha is nest, age is first, buni is to make or build or need to. Basically the bird prioritizes
preparing its own nest before everything else. So the bird says, I can't talk right now. Ekhon na kobo kotha. I don't have that time to talk, wait and talk right now. I have got some stuff which will help me build my house or my nest. Nobody else is going to do that for me. That is my job, my priority, and I must complete that before waiting and trying to talk to someone. So I will not wait, I will not talk right now. And the bird also refuses the poet's request right now. The bird says what is its priority and then leaves. And finally, the poet talks to the third prani or animal in this poem, that is ants. What does he say? Line 13 and 14. Pipilika pipilika dolbol chhari eka. Ant, oh ant. Pipilika or pipre is the common word currently. The colloquial word is pipre, but in those days probably the more different version of the word pipre or ant was used, which is pipilika. So pipilika, where are you going? Pipilika or ant, leaving your group, you are alone. Dol bol is group, chhari is to leave, eka is alone. So you are alone without your group. You are not in your ant hill, you are not at your home. So finally the poet asks in line 15, Kotha jao jao bhai boli. Where are you? Where do you go? Dear, please tell me, where do you go? Kotha jao. Kotha is where, jao is to go. So where are you going? And again the poet here says jao bhai boli. As I said, bhai means brother. Bhai is for someone who's really close to you. You know, might not be a blood relation brother, but someone you consider your own. So you want to, you know, express that closeness and you call that person as dear brother. So that is what the poet says, that you are without your rest of the group, you are without other ants, you are alone, but where are you going? Tell me, dear. And what does the ant answer? Line 16. Shiter shonchoy chai. Sheet is winter, shonchoy is collection or savings. Chai is needed. So need to store for the winters. What do I need to store? Stuff which is required for winters. What is it? Food. So it would be difficult for this ant to obtain food on a daily basis during the harsh winters. You know, there could be snowfall, there could be very strong cold winds, and the ant will not be able to survive that if he goes out on the winter days to fetch food. So he needs to store food for the winters. So what does he say in the next line? Line 17. Khaddo khujitechi tai. Khaddo is food. Khujitechi is to search. Tai is therefore. So I am searching for food, therefore food which the ant can store in its house or ant hill. Why does it need to store? As I said, during the harsh winters the ant will not be able to store or collect food on a daily basis. So he has to complete that in the summer months when the weather is favorable. So that is his priority, that is his primary job, to store food for winters when nobody else will be there to help him, but he still has to survive. He will go inside his ant hill or house and save himself from the harshness of the winter. But what will he do to survive the food pangs or the hunger pangs? He needs to store food for that, and he is doing that right now, which is his priority or primary job right now. And finally in the last line or line 18 he says, Choy pai pil pil choli. Choy is 6, pai is legs. So in my 6 legs I am therefore moving ahead steadily. Pil pil is a term to describe the style of walking of the ants, but here it means that I am continuously walking, or I am swarming steadily on my 6 legs without any breaks, because that is what I need to do to complete my primary job right now, which is storing food for the winters. So I don't have the time right now to talk to you. I have a lot of work to do. Nobody else is going to do that for me. I must complete that. So the ant also leaves, and this is where the poem ends. So here, as I said, throughout the poem we see that the bee, bird and ant, they resist the author's request to take a break from their work and chat away the time. It shows how diligent, determined and disciplined these animals are, and it also tells us that they have a better understanding of the work at hand that needs to be done by them. Why does it need to be done? For a sustainable and comfortable basic living. We humans, we often lose track of these requirements, these primary requirements in our lives, and busy ourselves in the enjoyment and distractions that the world around us offers. And in the process we end up suffering severely because our work stays undone.
So this poem, it serves as a reminder to us, very short, simple, sweet poem. It serves as a reminder to us to never lose focus of the job at hand and go for enjoyment only after we have completed those jobs to the best of our abilities, so that we don't need to lament and suffer later in life because the jobs have been incomplete. So I hope you all like this short and sweet poem with a very important life lesson. As always, I have used the Samsad Students Bengali to English dictionary. At the end, I will again request you to like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will be back soon with another interesting piece from this very rich language, which is Bengali. Take care, all of you. তাহলে আজকে এখানেই শেষ করি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার ফিরে আসার আরেকটা ভালো গল্প বা কবিতা নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো। আমায় কিছু জানাতে হলে নিশ্চয়ই জানিও। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে আবার। টাটা।